মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। যদি কুন্ডাই হয় তাতেই বা এত কিসের ভয়? আজ ওকে ছেড়ে যেতে যে কি কষ্ট হচ্ছে তা তোকে বোঝাতে পারবো না ভাই। আজ থেকে তোমার সঙ্গেও আমার কোনো সম্পর্ক রইল না। মেয়েটার বয়স কত হবে বলো দেখি? আমি ওকে নিরাশ্রয় করে পৃথিবীতে একলা ছেড়ে দিতে পারবো না। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, জন্ম 1899 সালের 30 মার্চ। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে মির্চি গল্প গোল্ড মাইনে শুনুন বিষের ধোঁয়া। জনপ্রিয় সব রহস্য ও ঐতিহাসিক উপন্যাসের মতো বেশ কিছু উল্লেখযোগ্য সামাজিক উপন্যাসও লিখেছেন লেখক, যেমন জাতিস্বর, বিষের ধোঁয়া বা অতিপ্রাকৃত বিষয় নিয়ে বরদা সিরিজ এবং অন্যান্য নানান গল্প, যা আজও বেস্টসেলার। ছোটদের জন্য সৃষ্ট চরিত্র সদাশিবও যথেষ্ট উল্লেখযোগ্য। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় 1938 সালে বম্বে টকিজে চিত্রনাট্যকার রূপে কাজ শুরু করেন। বিষের ধোঁয়া উপন্যাস থেকে সিনেমাও তৈরি হয়েছে। শরদিন্দুবাবুর মৃত্যু হয় 22 সেপ্টেম্বর 1970 সালে। আজকের গল্পটির নাট্যরূপ ও পরিচালনার দায়িত্বে শাওলি মজুমদার। প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। শুরু হচ্ছে বিষের ধোঁয়া। বাবু, টেলিগ্রাম আছে। আমার নামে? হ্যাঁ বাবু। কই দেখি। তীর্থনাথদা অসুস্থ, জরুরি তলব। এই তো কাছেই যশোর। তীর্থদা যখন এত করে লিখেছে, তখন একদিনের জন্য হলেও এবার যেতেই হবে। আচ্ছা, তীর্থদার বাড়িটা কোথায় বলতে পারেন? তীর্থদা? ও মাস্টার তীর্থনাথ। তা আপনি আত্মীয় বোধ হয়? না মানে বন্ধু। না মানে হ্যাঁ, আত্মীয়ই। কোন বাড়িটা? ওই যে ওইদিকে, ওই বাড়িটা। কে? তীর্থদা আছে? কে কে আপনি? আমি কিশোর। তীর্থদার টেলিগ্রাম পেয়েই। আসুন, ভেতরে আসুন। আসুন। তীর্থদা? এসেছো? শুধু বই পড়ে পড়ে আর সিগারেট খেয়েই জীবনটা নষ্ট করে ফেললে তীর্থদা। ঘরের মেঝেতে ওই কোণে এখনো বই আর সিগারেটের টিন ওরকম স্তূপ হয়ে পড়ে রয়েছে। তীর্থদা, কি করলে এটা? বড় ভুল করেছি ভাই। আগে বুঝতে পারিনি, কিন্তু এখন আর ফেরবার পথ নেই। হঠাৎ একদিন মুখ দিয়ে রক্ত উঠল, সাবধান হওয়ার সময় তো দিল না। কষ্ট সেরকম কিছু নয়, শুধু ওর জন্যই একটু ভাবনা হতো। কিন্তু তুমি যখন এই শেষ সময়ে এসে পড়েছো, তখন আর ভাবনা নেই। আর দুদিন আগে আমায় খবর কেন দিলে না তীর্থদা? তোমার পড়াশোনার সময় পরীক্ষার আগে কিছু জানাতে চাইনি ভাই। আর জানালেও তো বাঁচাতে পারতে না। বরং এই ভালো হলো, যাওয়ার সময় তোমায় দেখতে পেলুম। তীর্থদা। আরে ঠিক আছে, ট্রেনে এসেছো তো, যাও মুখ হাত পা ধুয়ে একটু কিছু মুখে দাও কিশোর। তারপর না হয় আমার কাছে বসো, দু একটা কথা বলবো। যাও যাও, ওঠো, এখন আর দেরি করো না, যাও। তীর্থনাথ ও কিশোরের মধ্যে যে ঠিক বন্ধুত্বের সম্পর্ক ছিল তা বলা চলে না। তবে কলেজ হস্টেলের একই ঘরে থেকে এবং সবসময় একই সঙ্গে ওঠা বসা করে দুজন সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির লোকের মধ্যে যতদূর ঘনিষ্ঠতা হওয়া সম্ভব তা হয়েছিল।
তীর্থনাথকে এই অবস্থায় দেখে মনের মধ্যে যে একটা অব্যক্ত যন্ত্রণা চেপে কিশোর খানিকটা দিশেহারা হয়েই চুপ করে বসেছিল, সেটা বুঝতে পেরেই তীর্থনাথ শেষ কথাগুলো কোনো মতে বলে কিশোরকে তাড়া দিল। কোনো কথা না বলে কিশোর তীর্থনাথের স্ত্রীর পেছন পেছন ঘর থেকে বেরিয়ে গেল। শান্ত স্বভাবের তীর্থনাথ কিশোরের চেয়ে বয়সে বছর চারেকের বড় ছিল। কলেজে যাওয়া ছাড়া সে বাড়িতে বসে চুরুট টানতে টানতে বই পড়তেই পছন্দ করত বেশি। অন্যদিকে কিশোর খেলাধুলো ও সভা সমিতি নিয়ে মেতে থাকলেও পরীক্ষার আগে পড়াশুনো করে ঠিক পাশ করে যেত। থিয়েটার জিনিসটা সে সহ্য করতে পারত না বটে, কিন্তু বায়োস্কোপ সে বড় ভালোবাসত। দুজনের চেহারাও ছিল বিপরীত। তীর্থনাথ বেঁটে ও রোগা, চোখে মোটা কাঁচের চশমা, আর গৌরবর্ণ সুশ্রী মুখের কিশোর ছিল 6 ফুট লম্বা, দোহারা চেহারার অত্যন্ত শক্তিশালী। তীর্থনাথের নিজের বলতে কেউ ছিল না। জলপানির টাকায় কোনো মতে পড়ার খরচ চালাত সে। কিন্তু কিশোরের ধনী বাবা কিশোরের মায়ের মৃত্যুর পর প্রৌঢ় বয়সে দ্বিতীয়বার বিয়ে করে নতুন সংসার পাতায় প্রথম পক্ষের একমাত্র সন্তানের প্রতি তাঁর স্নেহের বন্ধন একটু আলগা হয়ে পড়েছিল বটে, কিন্তু কিশোরের প্রয়োজন মতো টাকা পাঠাতে তিনি কোনো দিনও কার্পণ্য করেননি। কলেজের ছুটি হলে কিশোর বাক্স বিছানা বেঁধে বাড়ি যেত ঠিকই, কিন্তু সমবয়স্কা সৎ মায়ের সংসারে তার মন টিকত না। ছুটি শেষ হওয়ার আগেই সে কলকাতায় ফিরে আসত। তীর্থনাথের দেশ একটা থাকলেও বাড়ি বলতে তার কিছুই ছিল না, কাজেই সে ছুটির সময়ও হস্টেলেই পড়ে থাকত। তারপর একদিন তীর্থনাথ বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা শেষ করে একটা স্কুলের মাস্টারি পেয়ে যশোরে তার দেশের বাড়িতে চলে গেল। যাওয়ার সময় কিশোরকে নিজের ঠিকানা দিয়ে সে বলে গিয়েছিল মাঝে মাঝে চিঠিপত্র দিতে। বিদায় দেওয়ার সময় কিশোরের মনটাও একটু খারাপ হয়েছিল বটে, কিন্তু তা নিতান্তই স্বাভাবিক ও সাময়িক। মাস 6 পরে তীর্থনাথের বিয়ের খবর দিয়ে গোলাপি খামে একটা চিঠি আসে কিশোরের কাছে। নিমন্ত্রণপত্রের উল্টো পিঠে তীর্থনাথ নিজের হাতে বিশেষ করে যাবার অনুরোধ করেছিল, কিন্তু যাবে ঠিক করেও তীর্থনাথের বিয়েতে তার আর যাওয়া হয় না। কারণ বিয়ের দিন প্রায় 1 সপ্তাহ পার হয়ে যাওয়ার পর নিমন্ত্রণের কথা মনে পড়ে কিশোরে। সে অনুতপ্ত হয়ে একটা চিঠি লিখল। এরপর আরও বছর 3 পেরিয়েছে। কিশোর সম্মানের সাথে এমএসসি পাশ করে আমা স্ট্রিটে একটা ছোট বাসা ভাড়া নিয়ে বেকার অবস্থায় দিন কাটাচ্ছিল। পয়সা রোজগারের কোনো তাড়া তার ছিল না, অথচ কিছু না করে বসে থাকতেও তার ইচ্ছে করছিল না। এদিকে অনেক দিন তার বাড়ি যাওয়া হয়নি, যাওয়ার কোনো তাগিদও ছিল না। একটা কিছু করতে হবে এমনই মনোভাব নিয়ে সে যখন গড়িমসি করে দিন কাটাচ্ছিল, সেই সময় হঠাৎ তীর্থনাথের অসুস্থতার খবর জানিয়ে তার কাছে একটি টেলিগ্রাম আসে। কিশোর আর দেরি না করে সেই দিনই একটা ব্যাগে গোটাকতক জামা কাপড় ভরে যশোর যাত্রা করে। যশোর পৌঁছে হাই স্কুলের মাস্টার তীর্থনাথের বাড়ি খুঁজে পেতে তার অসুবিধে হল না। দেখল অত্যন্ত জীর্ণ একটা ভাড়াটে বাড়িতে তীর্থনাথ থাকে। মাথার ওপর খোলার ছাদ। কিশোর কড়া নাড়তেই 20-21 বছরের একটি অপূর্ব সুন্দরী মেয়ে এসে দরজা খুলে দিয়েছিল। কিশোর তাকে দেখেই বুঝতে পেরেছিল মেয়েটি নিশ্চয়ই তীর্থনাথের স্ত্রী। রুক্ষ চুল, ময়লা কাপড়, গায়ে কোনো গয়না প্রায় নেই বললেই চলে। রাত জেগে চোখের কোণে কালি পড়েছে, কিন্তু তার মধ্যে দিয়েও মেয়েটির রূপ যেন ঠিকরে পড়ছে। কিশোর একবার চোখ তুলেই সসম্ভ্রমে মাথা নিচু করে ফেলল। তীর্থনাথের তখন যক্ষ্মার শেষ অবস্থা। কিশোরকে দেখে তার হাতখানা নিজের কঙ্কালসার আঙুলের মধ্যে টেনে নিয়ে ক্ষীণ স্বরে কথাগুলি বলেছিল সে।
বিমলার সঙ্গে পাশের ঘরে এলো কিশোর। আসন পেতে জলখাবারের থালা কিশোরের সামনে রেখে তীর্থনাথের স্ত্রী বিমলা কাছেই মেঝের ওপর বসল। কিশোর জিজ্ঞাসা করল, বাড়িতে আর কি কেউ নেই বৌদি? আপনি একলাই? আত্মীয় স্বজন তো কেউ নেই, তবে পাড়ার ছেলেরা বড় ভালো, সব সময় দেখাশোনা করে। আর শহরের ডাক্তারবাবুরাও যথেষ্ট করেছেন, তাঁদের ঋণ শোধ দেবার নয়। কিন্তু হাজার হলেও তাঁরা সবাই পর, তো তাঁদের কাছে আর কত প্রত্যাশা করা যায়? ইনিও ভুগছেন প্রায় 5 মাস, তাই এখন বেশিরভাগ আমাকে একলাই চালাতে হয়। ডাক্তাররা কি বলছেন? ডাক্তাররা জবাব দিয়ে গেছেন, আজকালের মধ্যেই বোধহয় সব শেষ হয়ে যাবে। কিশোর অবাক হয়ে এই অসম্ভব সংযমী নারীর মুখের দিকে তাকিয়ে রইল। এ কি সত্যিই সংযম নাকি ঔদাসীন্য? কিশোরের মনের ভাব বুঝে বিমলা নীরবে একটু হাসল, কিন্তু তার সংশয় দূর করার কোনো চেষ্টা করল না। কিশোর এসে আবার তীর্থনাথের বিছানার পাশে বসল। সন্ধে হয়ে গিয়েছিল। বিমলা ঘরে আলো জ্বেলে দিয়ে গেল। বস, পাশ করলি, এবার কি করবি ঠিক করেছিস? গেজেট থেকে যতটুকু পাওয়া যায় ততটুকু খবর তোর বরাবরই নিয়েছি কিশোর। আমি বলি কি, তুই প্রফেসরই কর। বাবার পয়সা আছে বলে চুপ করে বসে থাকিস না। আমার বিশ্বাস ও পথে তুই উন্নতি করতে পারবি। কিশোর চুপ করেই রইল। নিজের প্রসঙ্গ নিয়ে এই সময় আলোচনা করতে তার ভালো লাগছিল না, কিন্তু অন্য কি প্রসঙ্গ তুলে সে কথা পাল্টাবে তাও ভেবে পেল না। অবশ্যম্ভাবী মৃত্যুকে এত কাছে এমন করে সে আগে আর কখনো দেখেনি। তাকে চুপ করে থাকতে দেখে তীর্থনাথ বলল, আচ্ছা থাক, তোর কথা বলবো না, এবার আমার কথা বলি। দেখ, কথা খুব বেশি কিছু নয়, একটুখানি, কিন্তু তার ভার প্রকাণ্ড। তোর কাঁধ যে কতখানি শক্ত তা ভালো করে জানি বলেই আজ তোর ওপর হঠাৎ এত বড় বোঝা চাপিয়ে দিতে পারছি। জানি মাঝে মাঝে ভারী মনে হলেও এ বোঝা তুই ইচ্ছে করে কোনোদিন ফেলতে পারবি না। কিসের ভার? কোন বোঝার কথা বলছো তীর্থদা? ওকে সব কথা বলেছি, ও সব জানে। দেখ, হস্টেলে থাকতে অত ছেলের মধ্যে তোকেই কেবল মনে মনে স্নেহ করতুম কিশোর। তুই জানতিস না একটা বইয়ের পোকা যে মানুষকে ভালোবাসতে পারে, এ বোধহয় তুই কল্পনাও করতে পারিসনি। তারপর আমি যখন চলে এলাম তখন 2 দিনেই তুই আমায় ভুলে গেলি, এমনকি আমার বিয়ের সময় পর্যন্ত এলি না। কিন্তু আমি তোকে চিনতাম, আর চিনতাম বলেই কোনো দিন একটা গ্লানির ছায়া পর্যন্ত আমার মনে পড়েনি। আর আজ শেষ সময় নির্ভর করতে পারবো বলে কেবল তোকেই ডেকেছি। পৃথিবীতে আর একটি লোককে এমনই ভালোবেসেছিলাম, সে ওই মাথার কাছে দাঁড়িয়ে আছে, আমারই মতন অভাগা। 3 কুলের নিজের বলতে কেউ নেই। আমরা দুজনে পরস্পরকে পেয়ে কি পরম আশ্রয় না পেয়েছিলাম। হ্যাঁ, দারিদ্র হয়তো ছিল, কিন্তু অভাব ছিল না। কিন্তু আমি নির্বোধ,
নিজের পায়ে কুড়ুল মারলাম, ওরও সর্বনাশ করলাম। সে যাক, ও ভেবে আর এখন লাভ নেই। শরীরের যত্ন তো কোনোদিনই করতে শিখিনি। চিরদিনই তাকে অবহেলার বস্তুই মনে করে এসেছি, কিন্তু আজ ওকে ছেড়ে যেতে যে কি কষ্ট হচ্ছে তা তোকে বোঝাতে পারবো না ভাই। শুধু এইটুকু সান্ত্বনা যে ওকে তোর হাতে দিয়ে যাচ্ছি। আমার কথা বুঝতে পেরেছিস কিশোর? দেখ, ওর ভার সম্পূর্ণভাবে তোর উপর দিয়ে গেলাম। তুই দেখিস, শুনিস, নিজের কাছে রাখিস। টাকা আমি কিছু রেখে যাব, যাতে একলা বিধবার ওই কষ্টে সৃষ্টে চলে যায়। কিন্তু টাকাটাই তো বড় জিনিস নয় ভাই। ও এখনো ছেলে মানুষ, একজন পুরুষ অভিভাবক চাই। তা নইলে সংসার চারিদিকে রাক্ষসের মতন হাঁ করে আছে যে। তীর্থনাথ চুপ করল। স্তব্ধ হয়ে কিশোর একবার চোখ তুলে দেখল তীর্থনাথের স্ত্রী খাটের বাজু ধরে পাথরের প্রতিমার মতো দাঁড়িয়ে আছে। মুখে কান্নার চিহ্ন মাত্র নেই। চোখ দুটো স্থির, ঠোঁট দুটো এমন ভাবে বন্ধ যেন আর কিছুতেই খুলবে না। সে ভাবতে লাগল, এতখানি বিশ্বাস তাকে তীর্থদা করতে পারল কি করে? মাত্র 3 বছর তারা একসঙ্গে কাটিয়েছে, কিন্তু এই 3 বছরের মধ্যে এক দিনের জন্যও সে জানতে পারেনি যে তীর্থনাথ তাকে এতখানি শ্রদ্ধা বিশ্বাস করে। কিন্তু কিশোরকে চুপ করে থাকতে দেখে তীর্থনাথের মুখে উদ্বেগের ছায়া পড়ল। কিরে, পারবি না মনে হচ্ছে? বড্ড ভারী লাগছে। না দাদা, ভারী লাগছে না, কিন্তু ওসব কথা এখন থাক। তুমি সেরে ওঠো তীর্থদা। বড় আরাম দিলি কিশোর। তোকে নিয়ে ভয় আমার কোনো কালেই ছিল না, কিন্তু তবু কতদিন দেখাশুনো নেই। অবস্থার ভেরে মানুষের মনও তো বদলে যায়। তুই কিন্তু ঠিক আগের মতোই কিশোর, তেমনি সোজা আর মজবুত। তোকে দেখলে তৃপ্তি হয় ভাই। আমাকে মিছে আশ্বাস দেওয়ার চেষ্টা করিস না কিশোর। আমি জানি আমার হয়ে এসেছে, আজকালের মধ্যেই যাব। একটা উইল করে রেখেছি, আরো যা কিছু কাগজপত্র ওর কাছেই পাবি। আমার যা কিছু সব ওর কাছে আছে। ও ভালো কথা, বিয়ে করেছিস? না। করিস, এমন নিশ্চিত শান্তি আর কিচ্ছুতে নেই। নির্ভর করবার, ভালোবাসবার, সান্ত্বনা দেবার একটি লোক সর্বদা কাছে থাকা যে কত সুখের, তা তোকে কি করে বোঝাবো? গায়ে কখনো একটা আঁচ লাগতে দেয় না রে, সব তারা নিজেরা গা পেতে নেয়। আর শাসনের ঘটা যদি দেখিস, যেন আমরা পুরুষ মানুষগুলো সবেতেই অক্ষম। কিছুই করতে পারি না, ওরাই যেন আমাদের সারথি। কাশি থামলে তীর্থনাথ আর কথা বলতে পারল না।
তার কষ্ট সহ্য করতে না পেরে কিশোর সেখান থেকে উঠে গেল। রাতে পাশের ঘরে শোয়ার ব্যবস্থা করে দিয়ে এবং দরকার হলেই ডাকবে বলে বিমলা স্বামীর কাছে গিয়ে বসল। শোয়ার আগে কিশোর দেখে গেল তীর্থনাথের আচ্ছন্ন অবস্থা। কখনো জ্ঞান আছে, কখনো নেই। কিশোর আগে কখনো যক্ষ্মা রোগী দেখেনি। মৃত্যু যে একেবারে আসন্ন তা সে বুঝতে পারল না। রাতে একবার উঠে এসে কিশোর রোগীর ঘরের দরজার কাছ থেকে মৃদু স্বরে জিজ্ঞাসা করল, কেমন আছেন এখন? ভালো আছেন। কিশোর আশ্বস্ত হয়ে শুতে গেল। ঠিক করল শেষ রাতে গিয়ে ক্লান্ত বিমলাকে একটু বিশ্রাম নেবার অবকাশ করে দেবে। ভোর হতে না হতেই কিশোর তাড়াতাড়ি উঠে এসে দেখল মেঝের ওপর স্বামীর দেহ কোলে নিয়ে তীর্থনাথের স্ত্রী স্থির হয়ে বসে আছে। কিশোরের মাথার ভেতর একটা প্রবল হাতুড়ির আঘাতের সঙ্গে সঙ্গে এক মুহূর্তের জন্য যেন চারিদিক অন্ধকার হয়ে গেল। তারপর দৃষ্টি পরিষ্কার হলে টলতে টলতে মৃতের পাশে গিয়ে দাঁড়াল সে। মৃতের মুখে সংশয় বা কষ্টের চিহ্ন মাত্র নেই, আছে কেবল অপরিসীম যন্ত্রণার শেষে নিশ্চিন্ত বিশ্রাম। আমায় আমায় একবার ডাকলে না বৌদি? কখন শেষ হলো? রাত্রি 3টের সময়। তোমায় জাগিয়ে তো কোনো লাভ হতো না ঠাকুরপো। শেষ সময়টা আমি একলাই তার কাছে থাকতে চেয়েছিলাম। আর কেন, এবার লোকজনকে ডাকো। মৃতদেহ বেশিক্ষণ ফেলে রাখা তো ঠিক নয়। বিমলার অটল ধৈর্য দেখে অবাক হয়ে কিশোর পাগলের মতো বেরিয়ে গেল। কেবল তার মাথার মধ্যে ঘূর্ণি হাওয়ার মতো একটা প্রশ্নই ঘুরতে থাকল, এমন হলো কেন? তীর্থদা এমন স্ত্রীকে ফেলে কিভাবে যেতে পারল? পাড়ার লোকে এসে যখন তীর্থনাথের কঙ্কালখানা তার স্ত্রীর হাত ছাড়িয়ে বেঁধে ছেদে হরিধ্বনি করে নিয়ে চলে গেল, তখন একবার অস্ফুটে মাত্র একটা শব্দ করল বিমলা, মাগো। সদ্য বিধবা বিমলা মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল। সমস্ত দিন আর তার জ্ঞান ফিরল না। 10 দিন পরে তীর্থনাথের শ্রাদ্ধ শান্তি করে 11 দিনের দিন বিমলা তার স্বামীর কয়েকটা পুঁথিপত্র ও একটা টিনের ট্রাঙ্ক নিয়ে কিশোরের সাথে কলকাতায় চলে এল। ব্যাংকে তীর্থনাথের 1000 টাকা ছিল। তা সে মৃত্যুর আগে কিশোরের নামে নিঃশর্তে উইল করে দিয়ে গিয়েছিল। তারপর কিশোরের আমা স্ট্রিটের বাসায় প্রায় 6 মাস কেটে গিয়েছে। জ্বলন্ত উনুনের সামনে বসে বিমলা তখন রান্নায় ব্যস্ত। কিশোর একখানা টেলিগ্রাম পড়তে পড়তে রান্নাঘরের সামনে গিয়ে ডাকল, বৌদি, একখানা তার এসেছে বুঝলে? কিসের তার ঠাকুরপো? কোত্থেকে এলো? বাবা করেছেন, তিনি আজ আসছেন এই 9:30 গাড়িতে। ও, কিন্তু কই, তার তো আসার কোনো কথা ছিল না। না, হঠাৎ। আচ্ছা, আমি হাওড়ায় যাই বুঝলে, 9টা তো বেজেই গেল। এই বলে জুতো জামা পরার জন্য ওপরে উঠে গেল কিশোর। বিমলা কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর উনুন থেকে কড়াটা নামিয়ে হাত ধুয়ে কিশোরের পেছন পেছন ওপরে গেল। কিশোর তখন পাঞ্জাবি পরে হাতে ঘড়ি বাঁধছিল। চৌকাঠের ওপর দাঁড়িয়ে বিমলা সংকুচিত স্বরে জিজ্ঞাসা করল, আচ্ছা, আমি যেখানে আছি সে কথা তাকে লেখা হয়েছিল? না, মানে লিখবো করে আর লেখা হয়ে ওঠেনি, কিন্তু সেজন্য ভেবো না বৌদি, আমি চললাম। বাবাকে খবর না দেওয়াটা ভালো হয়নি। তিনি সেকেলে মানুষ, হয়তো এটাকে ভালো চোখে দেখবেন না। তার উপর যদি অন্য সূত্রে খবর পেয়ে থাকেন তাহলে ভুল ভেবে বসতে পারেন।
বিশেষ করে আমি যখন নিজে কোনো খবরই দিইনি, তখন সব দিক দিয়েই ব্যাপারটা বেশ সন্দেহজনক মনে করতে পারেন। কিন্তু সন্দেহজনকই বা কেন হবে? নিজের বিধবা অনাথা বৌদিদিকে নিয়ে এক বাড়িতে থাকা কি এতই নিন্দনীয়? মানছি তিনি আমার নিজের বৌদিদি নন, কিন্তু তাতেই বা কি? আমি তো তাকে আপন দাদার স্ত্রীর মতোই শ্রদ্ধা করি। আর এটা কি এমন মহামারী ব্যাপার যে দেশশুদ্ধ লোককে খবর না দিলেই নয়? তো যত সব ভুল ভাবছি। ভাবতে ভাবতে কিশোর স্টেশনে পৌঁছল। বাবাকে নিয়ে ফেরার পথে গাড়িতে কিশোর দু একবার কথা বলার চেষ্টা করলো বটে, কিন্তু কি বলবে, কেমন করে কথাটা তুলবে ভেবে না পেয়ে কিছুই আর বলল না। তাছাড়া তার বাবা পশুপতিবাবু শুরু থেকেই এমন গম্ভীর হয়ে বসে রইলেন যে দু একটা সাধারণ কুশল প্রশ্ন ছাড়া ভালো মন্দ কোনো কথাই সে আর বলতে পারল না। গাড়ি থেকে নেমে বাড়ির ভেতর পা দেওয়া মাত্র বিমলা এসে গলায় আঁচল দিয়ে প্রণাম করল। ঠিক আছে ঠিক আছে, তা এটি কে? উনি উনি আমার বৌদি। বৌদি? হ্যাঁ, বৌদিদি। আপনি ওপরে চলুন, সব কথা বলছি। পলকের জন্য বিমলার ভাবলেশহীন মুখের দিকে তাকিয়ে কিশোর নিজেকে সামলে নিল। পশুপতিবাবু ওপরে কিশোরের ঘরে গিয়ে বসলেন। জুতো জামা ছাড়ার চেষ্টা না করে জিজ্ঞাসুভাবে ছেলের মুখের দিকে তাকালেন, যেন পুরো কৈফিয়ত না শুনে তিনি কোনো কাজই করবেন না। কিশোর সংক্ষেপে ও সরলভাবে বিমলার আগাগোড়া ইতিহাস বলে গেল। সমস্ত শুনে পশুপতিবাবু বললেন, বুঝলাম, তো আমাকে জানাওনি কেন? জানাবো করে আর জানানো হয়নি। আমার ভারী অন্যায় হয়ে গেছে বাবা। বুঝলাম। তা তোমাকে একটা কথা বলার আছে। আমি কিন্তু তোমার বিয়ের সম্বন্ধ করেছি। বিয়ের সম্বন্ধ? কিন্তু এখন তো। হ্যাঁ, কিন্তু তার আগে আজই তুমি এই মেয়ে মানুষটিকে বিদেয় করে দাও। ওর পয়সা কড়ি থাকে ভালো, না থাকে নিজের পথ ও নিজে দেখে নেবে। তোমার নামে নানা রকম কুৎসা আমার কানে উঠেছিল, তাই নিজের চোখে দেখতে এলাম যে যা শুনেছি তা ঠিক কিনা। তা দেখছি কথাটা নেহাত মিথ্যে নয়, কিন্তু এসব কানাঘুষো বাড়তে দেওয়া উচিত নয়। তুমি ছেলে মানুষ, যা করে ফেলেছ তা নিয়ে আর ভেবে লাভ নেই, কিন্তু ওই স্ত্রীলোকটিকে আর বাড়িতে রাখা চলবে না, এ আমি স্পষ্ট করে বলে দিলাম। আজই ওকে যেতে বলে দাও। কি হলো, চুপ করে রইলে যে? দেখো, আমি তোমাকে দোষ দিচ্ছি না। কলকাতা শহর, তোমার এই উঠতি বয়স, চোখের মোহে অনেকের অমন সর্বনাশ হয়, কিন্তু সময় সামলে নেওয়া চাই। যাই হোক, তোমার বিয়ের আমি সমস্ত ঠিক করে এসেছি। মেয়েটি বেশ সুন্দরী। বাবা, আমি এখন বিয়ে করব না বাবা। আচ্ছা ঠিক আছে, সে না হয় পরে দেখা যাবে। এখন আপাতত তুমি ওই মেয়ে মানুষটিকে দূর করো দেখি। তোমার চোখের নেশা বই তো নয়, দুদিন পরেই দেখবে। বারবার বাবার এই কদর্য ইঙ্গিতে লজ্জায়, রাগে, অপমানে কিশোরের নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছিল। তাও সে অতি কষ্টে আত্মসংবরণ করে বলল, আমি পারবো না। পারবে না? পারবে না আবার কি? নিজের মুখে না বলতে পারো, আমি বলে দিচ্ছি। এসব বিষয়ে চক্ষু লজ্জা মহাপাপ। না হয় 2-5 টাকাও যদি লাগে তো। বাবা, কি বলছেন আপনি? উনি ভদ্র মহিলা, বিধবা, শুদ্ধাচারিণী। ওর সম্বন্ধে এসব কথা মনে আনাও পাপ। দেখো, আমি তোমার বাপ, 61 বছর বয়স হয়েছে। আমাকে বোকা বানাবার চেষ্টা করো না। তবে আর কি বলবো বলুন? আমার চরিত্রেও কি আপনার বিশ্বাস নেই? বলছি তো, তোমার দোষ কি? আরে পাল্লায় পড়ে অসৎ সঙ্গে মিশে অমন কত চরিত্রবান ছেলে নষ্ট হয়ে যায়।
সংসার দেখে দেখে আমার চুল পেকে গেল। কিন্তু তোমাকে তো আমি এভাবে অধঃপাতে যেতে দিতে পারি না। শেষ পর্যন্ত বিষয় আশয় কিছুই যে থাকবে না তাহলে। ওসব মেয়ে মানুষ কালকেউটের জাত, একবার পেয়ে বসলে না। বাবা, ও কথা এখন থাক। আপনি যখন আমাকেও বিশ্বাস করবেন না, তখন আর উপায় কি বলুন? কিন্তু আমি ওকে নিরাশ্রয় করে পৃথিবীতে একলা ছেড়ে দিতে পারবো না, এই আমার শেষ কথা। পারবে না বটে? আচ্ছা আচ্ছা, তবে আমারও শেষ কথা শুনে রাখো। আজ থেকে তোমার সঙ্গেও আমার কোনো সম্পর্ক রইল না। তোমার দূর নামের জ্বালায় আমার লোকের কাছে মুখ দেখানো ভার হয়ে উঠেছে। তোমার মতো দুশ্চরিত্র কুপুত্রকে আমি আমি ত্যাগ করলাম। আজ থেকে তুমি আমার বাড়িতে পা পর্যন্ত রাখবে না, আমি বলে দিলাম। আর আর তোমাকে তোমাকে মাসোহারাও আমি বন্ধ করে দিলাম। আমার পয়সায় এইসব নির্লজ্জ ব্যভিচার তুমি করতে পারবে না, আমি বলে রাখলাম। পশুপতিবাবু উঠে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেন। আজ 2 মাস হলো নিজের কলেজে অধ্যাপকের চাকরি পাওয়ার পর কিশোর যে নিজে থেকেই মাসোহারা নেওয়া বন্ধ করে দিয়েছে, রাগের মাথায় সে কথা তিনি স্মরণ করতেও পারলেন না। পশুপতিবাবু বাড়ির বাইরে বেরিয়ে একেবারে ফুটপাতে গিয়ে দাঁড়িয়েছিলেন। কিশোর তাঁর কাছে ছুটে গিয়ে মিনতি করে বলল, বাবা, বাবা, আপনার পায়ে পড়ি বাবা, এখনই যাবেন না। কাল কাল সমস্ত রাত ট্রেনে এসেছেন। একখানা খালি ট্যাক্সি যাচ্ছিল। পশুপতিবাবু সেটাকে ইঙ্গিতে ডেকে তার উপর উঠে বসলেন। কিশোর গাড়ির মধ্যে ঝুঁকে তার পা চেপে ধরে বলল, বাবা, বাবা, আপনার পা ছুঁয়ে বলছি। হাতে লেগে যাবে, সরে যাও। বাবা। ড্রাইভার, হাওড়া স্টেশন চালিয়ে। ট্যাক্সি বের হয়ে গেলে শুকনো ফ্যাকাশে মুখে কিছুক্ষণ ফুটপাতে দাঁড়িয়ে থেকে কিশোর আস্তে আস্তে বাড়ি ঢুকল। সে ভাবছিল, তার বাবা তো তার চরিত্র সম্বন্ধে একটা জঘন্য সন্দেহ করে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়ে চলে গেলেন। কিন্তু এদিকে বিমলার কাছে সে মুখ দেখাবে কি করে? আর এমন একটা কুৎসিত ব্যাপারের পর এই অপমান সহ্য করতে না পেরে বিমলা যদি আত্মমর্যাদা রক্ষা করার জন্য তার সংসর্গ ত্যাগ করতে চায়, সে কি করবে তখন? ভাবতে ভাবতে নিজের ঘরে ফিরে কিশোর দেখল, মেঝের ওপর বাঁ হাতে ভর দিয়ে বিমলা মাথা নিচু করে বসে আছে। তাকে দেখেই মুখ তুলে জিজ্ঞাসা করল, রইলেন না? চলে গেলেন? হ্যাঁ বৌদি, চলে গেলেন। আমার জন্য আজ তোমার বাবার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেল। তুমি না হয়ে আর অন্য কেউ হলে আমি এ মনোমালিন্য হতে দিতুম না, নিজে সরে দাঁড়াতুম। কিন্তু তোমাকে তো আমি এ অপমান করতে পারবো না। তোমার বাবা বিষয়ী লোক, আমার সম্বন্ধে তিনি যা খুশি ভাবতে পারেন। আমাকে তো আর তিনি চেনেন না, কিন্তু তোমার মতো ছেলেকে বাপ হয়ে তিনি চিনলেন না। মিথ্যে কলঙ্কের বোঝা মাথায় চাপিয়ে দিয়ে গেলেন। এটাই আমার আশ্চর্য লাগছে। যাক, তাঁর বিষয় আশয়ের দিন দিন শ্রীবৃদ্ধি হোক। তোমার মতো ছেলে তিনি হারালেন, এই বোধ হয় তাঁর সবচেয়ে বড় লোকসান। বৌদি, বাবা মিথ্যে সন্দেহ করে ছেড়ে গেলেন। তুমি আমায় ছেড়ে যেও না বৌদি। না, আমি তোমায় ছেড়ে যাব না। আমি তো আর সাধারণ দুর্বল মানুষ নই। আমরা দুজনে মিলে দেখাবো যে অপরাধ আমাদের মধ্যে নেই, অপরাধ আছে সমাজের মনে। গড়পড়তা সাধারণ মানুষের জন্য সতর্কতার যে বিধি নিয়ম আছে, আমাদের বেলায় তা খাটে না। এই কথা সমাজ যদি দেখতে পায় ভালোই, না পায় তাতেই বা ক্ষতি কি? আমরা তো জানি আমরা খাঁটি আছি। নাও, এবার ওঠো, স্নান করতে যাও, তোমার কলেজের সময় হয়ে গেছে। এই বলে বিমলা দ্রুত পায়ে নিচে নেমে গেল। কলেজে চাকরি নেওয়ার পর
কিশোর নিজের বাসার দোতলায় একটা ঘরে নিজের প্রয়োজনের উপযোগী একটি ছোটখাটো ল্যাবরেটরি করেছিল। সত্যি সে কোনো কাজ করতে পারবে এমন আশা তার ছিল না, কিন্তু বিজ্ঞানের ওই দিকটাতে নাকি তার অসাধারণ ঝোঁক ছিল। তাই প্রতিদিন রাতে এবং ছুটি ছাটার দিনে প্রায় সারা দিন সেই ঘরের দরজা বন্ধ করে বুনসেন বার্নার জ্বালিয়ে টেস্ট টিউব গরম করে নানান প্রকার বিকট দুর্গন্ধ বের করে বাড়ির হাওয়া দূষিত করে তুলত। মাঝে মাঝে বিমলা কৌতূহলী হয়ে তার ম্যাজিক দেখতে আসত। ক্রমে সেও আকৃষ্ট হয়ে পড়েছিল। কিশোর বলতো, বৌদি, তুমি হলে আমার ছাত্রী, তোমাকে কর্ক বোরিং থেকে আরম্ভ করে যা কিছু জানি সব শেখাবো। দেখবে তখন কি বিচিত্র এক শক্তিময় জগৎ এই সব কলকবজার ভেতর দিয়ে ধরা পড়বে। কলেজে এত ছাত্র পেয়েও তোমার তৃপ্তি নেই, আবার বাড়িতেও ছাত্রী চাই, কিন্তু আমি কি সব বুঝতে পারবো? বৌদি, তোমার শিকি বুদ্ধি আর অধ্যবসায়ে যদি কলেজের ছেলেগুলোর থাকতো তাহলে কি আর ভাবনা ছিল? পশুপতি যেদিন ছেলের সঙ্গে সম্পর্ক চুকিয়ে চলে গেলেন, সেই দিন রাতে এই ল্যাবরেটরি ঘরে বসে কিশোর কিছু একটা করার চেষ্টা করছিল। তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে অনেক রাত পর্যন্ত ল্যাবরেটরিতে কাজ করা তার অভ্যেস হয়ে গিয়েছিল। 12টার আগে কোনো মতেই ঘুমোতে পারত না। কিন্তু আজ সন্ধে থেকেই সময়টা যেন ভারী হয়ে কাঁধের ওপর চেপেছিল। কাজেও মন বসছিল না। দূরের একটা গির্জার ঘড়িতে সশব্দে 11টা বাজার শব্দ কানে আসায় কিশোর উঠে পড়ল। ঘরের আলো নিভিয়ে চোখে মুখে জল দিয়ে ভেতরকার বারান্দায় এসে দাঁড়াতেই তার চোখে পড়ল বারান্দার অপর প্রান্তে বিমলার শোবার ঘরের ভেজানো দরজার ফাঁক দিয়ে হালকা আলো আসছে। শোবার ঘরে বিমলা বৈদ্যুতিক বাতি ব্যবহার করত না। ঘরের কোণে পিল সুজের ওপর প্রদীপ জ্বালিয়ে রাখত। প্রায় 2 ঘন্টা আগে বিমলা শুতে গিয়েছে, কিন্তু ঘরে এখনো আলো জ্বলছে দেখে কিছুটা আশ্চর্য হয়েই কিশোর দরজার কাছে গিয়ে মৃদু স্বরে ডাকল, বৌদি, জেগে আছো? হ্যাঁ, এসো। এ কি বৌদি, মাটিতে শুয়েছে? বড্ড মাথা ধরেছে ঠাকুরপো, আর ভারী বুক ধড়ফড় করছে। ঠান্ডা মেঝেতে একটু আরাম হবে, তাই শুয়ে আছি। কথাটা বলে শীতল মেঝের স্পর্শ আরো ভালো করে পাওয়ার জন্য বিমলা উপুড় হয়ে শুল। বুক ধড়ফড় করা আর মাথা ধরা বিমলার আগে থেকেই ছিল। তার উপর সে পূজা অর্চনায় খাবারের অনিয়ম করতে ছাড়ত না, উপোস লেগেই থাকত। এই নিয়ে কিশোরের কাছে অনেকবার বকুনিও খেয়েছে সে। কিন্তু আজ তার এই অসুস্থতার মূলে যে অনেকখানি মানসিক কষ্ট লুকিয়ে রয়েছে তা বুঝে কিশোর তিরস্কারের কথা মুখেও আনতে পারল না। তবু সে জানত না যে আজ সমস্ত দিন বিমলার নির্জলা উপোস গিয়েছে। কিশোরের একটা হোমিওপ্যাথি বাক্স ছিল, তারই সাহায্যে সে জগতের যাবতীয় রোগ সারাত। সেখান থেকেই সে একটা ওষুধ খুঁজে আনতে গেল। দাঁড়াও বৌদি, আমি এক্ষুনি আসছি। এদিকে পাশের বাড়ি থেকে কোনো একটা অনুষ্ঠানের শব্দে বিমলা বিরক্তিতে অধৈর্য হয়ে উঠল। কিশোর ওষুধ নিয়ে ফিরে আসতেই বিমলা দুহাতে মাথাটা চেপে ধরে ব্যাকুল কণ্ঠে বলে উঠল, আমায় আমায় এমন কোনো জায়গায় পাঠিয়ে দিতে পারো ঠাকুরপো, যেখানে গোলমাল চেঁচামেচি কিচ্ছু নেই, যেখানে শান্তিতে দুদণ্ড ভাবতে পারা যায়। ঝি কোথায়? তার মায়ের অসুখ, আমি তাকে ছুটি দিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমিই দেখছি। এই নাও, ওষুধটা খাও দেখি। তার গায়ে একটা চাদর চাপা দিয়ে কিশোর নেমে গেল। কিশোরের বাড়ির পাশ দিয়ে একটা গলি গিয়েছে। যে বাড়ি থেকে গান বাজনার আওয়াজ আসছিল সেটা গলির আর এক প্রান্তে হলেও সদর রাস্তার ওপরে। দোতলা বাড়িখানা এতদিন খালিই পড়েছিল। মাত্র 3-4 দিন আগে একটি নতুন পরিবার এটি ভাড়া নিয়েছিলেন। এই পরিবারেই আজ একটি ছোট উৎসব ছিল।
এরা হিন্দু বটে, কিন্তু স্ত্রী স্বাধীনতা নিয়ে কুসংস্কারাচ্ছন্ন ছিলেন না। আজ এই বাড়ির একমাত্র কন্যা সুহাসিনীর 18 বছরের জন্মদিন উপলক্ষে কয়েকজন বন্ধু নিমন্ত্রিত ছিলেন। নিমন্ত্রিতদের মধ্যে অধিকাংশই মহিলা। খাওয়া দাওয়ার পর সকলে মিলে ড্রয়িং রুমে গল্পগুজব করছিল। সুহাসিনী অর্গানে বসে গান গাইছিল এবং একটি সাহেবী পোশাক পরা যুবক বেহালা বাজাচ্ছিল। কিশোর সেই বাড়ির বাইরে দু একবার ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ড্রয়িং রুমের পর্দা সরিয়ে সোজা ভেতরে প্রবেশ করল। চাদর গায়ে খালি পায়ে লম্বা এক যুবককে হঠাৎ প্রবেশ করতে দেখে মাঝপথে গান থেমে গেল এবং এত রাতে এক অপরিচিত ব্যক্তির এরকম আকস্মিক আবির্ভাবে সকলেই বেশ উদ্বিগ্ন হয়ে উঠলেন। এই পাড়ায় পরিবারটি সবে নতুন এসেছে, পাড়াপড়শির সাথে এখনো আলাপও হয়নি তাদের। হঠাৎ খবর না দিয়ে অসংকোচে ঘরের মধ্যে এভাবে কে ঢুকে পড়ল তা তারা কিছুতেই বুঝতে পারলেন না। কিশোর ঘরের মাঝখান পর্যন্ত গিয়ে সামনে যে বৃদ্ধ গোছের লোকটি বসেছিলেন তাঁকে সম্বোধন করে বলল, আমাকে মাফ করবেন, আমি আপনাদের পাশের বাড়িতে থাকি। আমার বৌদিদি খুব অসুস্থ, আপনাদের গান বাজনায় তার বিশ্রামের অসুবিধে হচ্ছে। হ্যাঁ, মানে সকলে স্তব্ধ হয়ে কিশোরের মুখের দিকে তাকিয়ে রইল। বাড়ির কর্তা বিনয় কৃষ্ণবাবু কিছু একটা বলার চেষ্টা করলেন, কিন্তু দুবার হাঁ করা ছাড়া কোনো কথাই বের করতে পারলেন না। যে যুবকটি বেহালা বাজাচ্ছিল সেই কেবল উপস্থিত বুদ্ধি না হারিয়ে বলল, তা না বলে কই তো দেখছি ঘরের মধ্যে বেশ ঢুকে পড়লেন। আপনি কে তা জানতে পারি কি? বললুম তো, আমি পাশের বাড়িতে থাকি। তা আমরাও শুনেছি, কিন্তু সে তো আর পরিচয় হলো না। যাকে, আপনি এখন কি চান? দেখুন, আমার বৌদিদি অসুস্থ, আপনাদের গান বাজনায় তিনি আরো অসুস্থ হয়ে পড়েছেন। ও, তা আপনি যদি নিজের বাড়ির জানলাগুলো বন্ধ করে দেন তাহলে সুবিধে হতে পারে। এত কাছে থেকে জানলা বন্ধ করে দিলেও কিছুই হবে না, বরঞ্চ যেটুকু হাওয়া যাচ্ছে তাও বন্ধ হয়ে যাবে। যুবকটি বেহালাখানা আবার হাতে তুলে নিল। সুহাসিনী পিয়ানোর সামনে বসে এতক্ষণ এক দৃষ্টে কিশোরের দিকেই তাকিয়েছিল। তার একাগ্র দৃষ্টির দ্বারাই আকৃষ্ট হয়ে যেন কিশোর সেই দিকে ফিরে বলল, রাতও অনেক হয়েছে, 11:30 বাজে। এখন যদি আপনারা একটু বন্ধ করেন, দয়া করে যদি একটু বন্ধ করেন। রাত অনেক হয়েছে কথার মানে কি? আচ্ছা, আপনি কি আমাদের পুলিশের ভয় দেখাচ্ছেন? তাহলে এও আপনি জেনে রাখুন যে আমার মামা এই কলকাতা শহরের একজন ডেপুটি পুলিশ কমিশনার। না, আমি মোটেই পুলিশের ভয় দেখাইনি। আর মামা ডেপুটি পুলিশ কমিশনার হলে আইন ভঙ্গ করবার অধিকার জন্মায় কিনা তাও আমার জানা নেই। পাশের বাড়িতেই একজন অসুস্থ মহিলা কষ্ট পাচ্ছেন, তাই আপনাদের অনুরোধ করছি। অকারণে আপনাদের আমোদ প্রমোদে বাধা দেওয়া আমার উদ্দেশ্য নয়, আপনারা আমাকে ক্ষমা করবেন। শেষ কথাটা কিশোর সুহাসিনীকে বলল বটে, কিন্তু খোঁচা খেয়ে যুবক মনে মনে ভারী চটেছিল। তাই সুহাসিনীকে কোনো কথা বলার অবকাশ না দিয়েই সেই আবার বলল, আপনিও আমাদের ক্ষমা করবেন, কিন্তু কোথায় কোন মহিলা কষ্ট পাচ্ছেন সেজন্য আমরা আমাদের আমোদ প্রমোদ বন্ধ করব কেন তাও তো বুঝতে পারছি না। ওসব হবে টবে না, আপনি যেতে পারেন। আপনাদের সকলেরই কি তাই মত? গান বাজনা বন্ধ করবেন না? যুবকের গলার শিরা আবার উঁচু হয়ে উঠেছিল, কিন্তু বিনয় কৃষ্ণবাবু তাড়াতাড়ি উঠে বললেন, না না অনুপম, তুমি চুপ করো। দেখো, গোলমাল করে কাজ নেই। নতুন পাড়া, কাউকে তো এখানে চিনিও না, বুঝলে না? উনি যখন বলছেন বাড়িতে অসুখ, আমরা বরং গান বাজনা এখনই বন্ধ করে দিচ্ছি। আর হাঙ্গামায় দরকার নেই। আর তাছাড়া অনেক রাতও হয়ে গেছে, আপনি নিশ্চিন্ত হয়ে যেতে পারেন। এখানে আর গান বাজনা হবে না। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা। কথাটা বলে একবার মাথাটা সামান্য একটু নিচু করে কিশোর ঘর থেকে বেরিয়ে গেল। সে চলে গেলে ঘর কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে রইল। তারপর অনুপম ঠক করে বেহালাখানা বাক্সে রেখে সেটা বন্ধ করে বলল, দেখুন, আপনি ভালো করলেন না। কোথাকার কে তার ঠিক নেই, খবর না দিয়ে বাড়ির মধ্যে দুম করে ঢুকে পড়ল, তাকে এরকমভাবে প্রশ্রয় দেওয়া উচিত হয়নি। বদমায়েশ লোক ওতে মাথায় চড়ে বসে। হ্যাঁ, আমার ছেলে কিন্তু
ঠিকই বলেছে কথাটা। লোকটা যেন চোয়ার, পায়ে জুতো নেই, গায়ে আবার একটা চাদর, আর কথা বলার কিরকম কাঠখোট্টা ধরন, যেন মারতে এলো। কি জানি বাপু, আমার তো একটুও ভালো বোধ হলো না। মানে কি জানি, কিছুই তো বলা যায় না। আরে বললো যখন বাড়িতে অসুখ, তখন কি বলে আর। একদম বাজে কথা। আমি নিশ্চিত বলতে পারি লোকটার অন্য কোনো মতলব ছিল। হয়তো ওই ছুতো করে বাড়ির ভেতরটা দেখে গেল। সে কি? না 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 অনুপম, তুমি ভুল করছো। ও তো চোর ছেঁচুরের মতো চেহারা নয়, বরং ভদ্রলোক বলেই তো মনে হলো। ভদ্রলোক ওর সাত গোষ্ঠীতে কেউ নেই। ভদ্রলোকের কখনো অমন আখাম বা সন্ডা মতো চেহারা হয়? আর আমার বিশ্বাস ও একটা গুন্ডা। আজকাল সব ভদ্রবেশী গুন্ডা হয়েছে, জানেন না? এই কাছেই ওই মেছো বাজারে তাদের আড্ডা। বলো কি অনুপম, আমি আমি একলা মেয়ে নিয়ে থাকি, শেষে কি গুন্ডার হাতে পড়লাম? এই পাড়ায় তো ছাই কাউকে চিনিও না। আমি আর কি করব বলুন, আমি তো যেতেই বলে দিয়েছিলাম। তা আপনি তো ডেকে প্রশ্রয় দিলেন। যাক, কাল এ বিষয়ে খোঁজ খবর করা যাবে, আর মামাকেও না হয় খবরটা দিয়ে রাখবো। আরে সে তো কালকের কথা, কিন্তু আজ রাত্রিটা। কেন বাবা মিছে ভয় পাচ্ছ বলো তো? বাড়িতে দারোয়ান রয়েছে, বদ্রি রয়েছে, তাছাড়া মগের মুল্লুক তো নয়, কলকাতা। চারিদিকে প্রতিবেশীরা রয়েছেন। মনে করো যদি গুন্ডাই হয়, তাতেই বা এত কিসের ভয়? দেখুন, ভয় যদি নাও থাকে, তবু খুব সাবধানে থাকাটা দরকার। সেই আচ্ছা, আমরা খুব সাবধানেই থাকবো। অনুপম, চলো তাহলে, আমাদের আর রাত করে কাজ নেই। 12টা প্রায় বাজে। কাল আবার তোমাকে সকালেই অফিস যেতে হবে। অনুপম অনুপম বলি কি, তোমরা না হয় আজ রাত্রিটা এখানেই থেকে যাও না বাবা। আমার তো দুটো শোবার ঘর খালি আছে, সেখানেই তোমাদের শোবার ব্যবস্থা করে দিতে বলি। না না, কি করছো বাবা? ওরা থাকতে পারবেন না। না না মাসিমা, আপনারা বাবার কথা শুনবেন না। আসলে মা যাবার পর থেকে বাবা কিরকম হয়ে গিয়েছেন জানেনই তো, একটুতেই উত্তেজিত হয়ে ওঠেন। সে তো জানি। বিনয় কৃষ্ণবাবুর স্ত্রী যতদিন জীবিত ছিলেন, এই সংসারের সর্বময় কর্ত্রী ছিলেন তিনি। নিজের বা অন্যের কোনো ভাবনাই বিনয় কৃষ্ণবাবুকে কোনো দিন ভাবতে হয়নি। তাই বছর 3 আগে স্ত্রী যখন মারা গেলেন, তখন সমস্ত বিষয়েই বিনয়বাবু যেন নিতান্ত অসহায় হয়ে পড়লেন। একটু সামান্য কারণেই অত্যন্ত ব্যস্ত ও বিচলিত হয়ে পড়েন। নিমন্ত্রিত অতিথিরা এবার একে একে বিদায় নিলেন। অনুপমের ইচ্ছে ছিল সুহাসিনীর সাথে আড়ালে 2-1 কথা বলে, কিন্তু আজ আর তার সুবিধে হলো না দেখে মাকে নিয়ে সে চলে গেল। সুহাসিনী মেয়েটির গায়ের রং কালো হলেও তার মুখশ্রী ও দেহের গঠন এত সুন্দর যে একবার তাকালে চোখ ফেরানো যায় না। বড় বড় চোখ, পাতলা ঠোঁট, আর সেই ঠোঁটের সুমিষ্ট হাসি এই পূর্ণ যৌবনা মেয়েটির মনের নির্মল সহজ সরলতাটুকুকে আরো বেশি প্রকাশ করে। সকলে চলে গেলে বিনয় কৃষ্ণবাবুকে শান্ত করে শুইয়ে দিয়ে ঘরের আলো নিভিয়ে সুহাসিনী নিজের শোবার ঘরে গেল। কাপড় ছেড়ে সাদা শাড়ি পরে বেনি খুলতে খুলতে সুহাসিনী যখন শুতে গেল, তার মনে তখন কিছুক্ষণ আগের ঘটনা ভাসছে। ওই লোকটিকে নিয়ে সবাই মিলে অনেক সন্দেহই তার মনে ধরিয়ে দিয়েছে, কিন্তু তবু সে যে একটা দুর্দান্ত দস্যু, ভদ্রতার মুখোশ পরে এসেছিল, এ কথা সুহাসিনী মনে মনে কিছুতেই মানতে পারল না। লোকটির প্রকৃত পরিচয় জানার কৌতূহলও তার বেড়ে উঠতে লাগল। বিছানায় শুয়ে এইসব ভাবতে ভাবতেই আজ সে ঘুমিয়ে পড়ল। 6-7 বছর আগে বিনয় কৃষ্ণবাবু বিহার অঞ্চলের একটা বড় শহরের এক প্রসিদ্ধ কলেজের প্রিন্সিপাল ছিলেন। সেই সময় বাঙালি বিহারীর মধ্যে অবিশ্বাস ও অশ্রদ্ধা কিছুটা তীক্ষ্ণ হয়ে উঠছিল। বিনয় কৃষ্ণবাবুর বিহারী সহকর্মীরা, যাঁরা এত দিন তাঁকে দেবতার মতো ভক্তি করতেন,
তাঁরা ভেতরে ভেতরে বিনয়বাবুর নানা দোষ ত্রুটি ধরে উপরওয়ালার কাছে পাঠাতে লাগলেন। তাঁকে নিয়ে এই সমস্ত গোপন ও প্রকাশ্য বিরুদ্ধতার খবর পাওয়া মাত্র বিনয়কৃষ্ণবাবু কাজে ইস্তফা দিয়ে কলকাতায় চলে এলেন। তাঁর পাণ্ডিত্যের খ্যাতি আগেই কলকাতা অবধি পৌঁছে গিয়েছিল। 2-3টি কলেজ থেকে অধ্যাপনা করার জন্য তাঁর নিমন্ত্রণও এলো, কিন্তু তিনি গ্রহণ করলেন না। অর্থ উপার্জনের কোনো প্রয়োজন আর তাঁর ছিল না। সারা জীবনে তিনি অনেক অর্থ উপার্জন করেছিলেন এবং সেই উপার্জনের বেশিরভাগটি তাঁর স্ত্রী সঞ্চয় করে রেখেছিলেন। তাই তিনি এরপর সম্পূর্ণ নিজের মতো করে বিশ্রামে থেকে আর পড়াশুনো করেই বাকি জীবনটা কাটাবেন বলে মনস্থির করলেন। এরপর স্ত্রীর আকস্মিক মৃত্যুতে তাঁর নিশ্চিন্ত প্রশান্ত জীবনযাত্রা যেন ছন্ন ছাড়া হয়ে গেল। মনের অবস্থা এমনই হলো যে এক বাড়িতে তিনি বেশি দিন থাকতে পারতেন না। কলকাতার মধ্যেই এ বাড়ি ও বাড়ি করে ঘুরে বেড়াচ্ছিলেন। কয়েকদিন আগে শ্যামবাজারের বাড়িখানা অসহ্য মনে হওয়ায় আমার স্ট্রিটে কিশোরের পাশের বাড়িতে এসে উঠেছিলেন। সেই রাতের ঘটনার পরের দিন সকালে বিনয়কৃষ্ণবাবু 2 পাশের বাড়িতে সতর্কভাবে খোঁজ খবর নিতে গেলেন, কিন্তু কেউই কিছু বলতে পারল না। গলির অপর পাশের বাড়িতে অবশ্য তিনি খোঁজ করেননি। সুতরাং গতকালের লোকটার ওপর তাঁর সন্দেহ আরো গাঢ় হল। সন্ধ্যের পর অনুপম এসে সমস্তটা শুনে বলল, দেখলেন তো, আগা গোড়া ধাপ্পাবাজি। আপনি তখন একেবারে করুণায় গলে গেলেন। আমি এক নজর দেখেই ঠিক বুঝেছিলাম একেবারে পাকা বদমায়েশ। ভুরু দেখে লোক চিনে নিতে পারি, সে ক্ষমতা আমার আছে। তাহলে কি করি বলো তো এখন? এ তো বড়ই চিন্তার ব্যাপার। এবার তো এখানকার পাটও চোকাতে হবে দেখছি। দেখুন, আপনি একদম চিন্তা করবেন না। ও লোককে আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি পুলিশের ডেপুটি কমিশনারের সঙ্গে সম্পর্কযুক্ত লোক এখানে যাতায়াত করে। এটা জানার পর সে খুব সম্ভবত আর এদিকে ঘেঁষবে না। কথাটা বলেই গর্বিত ভাব নিয়ে সুহাসিনীর দিকে তাকালো অনুপম। সুহাসিনী মুখ নিচু করল। সকলে প্রথম থেকেই যাকে সন্দেহ করেছিল, অভিজ্ঞতার দোষে কেবল সেই তাকে ভদ্রলোক ভেবে ভুল করেছিল। মানুষ চেনার এই অক্ষমতায় সে মনে মনে ভারী লজ্জা পেল। কিন্তু এত কাছাকাছি থেকে দেখাশোনা না হওয়া অসম্ভব। 2 দিন পরে একদিন সন্ধ্যার সময় বিনয়কৃষ্ণবাবু বাড়ি থেকে বের হয়ে দারোয়ানকে ভেতর থেকে দরজা বন্ধ করার হুকুম দিয়ে পায়ে হেঁটে হ্যারিসন রোডের চৌমাথার দিকে কিছু দূর এগিয়েছেন। এমন সময় সামনে থেকে একজন লোক হাত তুলে তাঁকে নমস্কার করল। প্রথমটা ঠিক বুঝতে পারেননি তিনি, কিন্তু চিনতে পেরে বিনয়কৃষ্ণবাবু একেবারে কাঠ হয়ে গেলেন। বুঝলেন এ আর কেউ নয়, সেই গুন্ডা। জল থেকে সদ্য ডাঙায় তোলা কাতলা মাছের মতো বিনয়বাবু খাবি খাচ্ছিলেন। কিছুই বলতে পারলেন না। কিশোর কাছে এসে বলল, সে রাতে আপনাদের ওপর বড় উৎপাত করেছিলাম। একজন সম্পূর্ণ অপরিচিত লোকের জুলুম আপনারা নিতান্ত ভদ্রলোক বলেই সহ্য করেছিলেন, আর কেউ হলে করতো না। হ্যাঁ, সেদিন সত্যিই বড় উপকার করেছিলেন। একদিন গিয়ে আপনাদের সঙ্গে ভালো করে আলাপ করব ইচ্ছে ছিল, কিন্তু নানা কারণে আর হয়ে ওঠেনি। হ্যাঁ মানে না, কিন্তু মানে আপনাকে আমি কখনো কি মানে আপনার সঙ্গে কি বলে ওই... ওহো, চিনতে পারেননি বুঝি? তা না পারারই কথা। গত শুক্রবার রাত্রে আপনাদের গান বাজনার মজলিসে গিয়ে যজ্ঞে বিঘ্ন ঘটিয়েছিলাম। তা চলুন না, আপনার যদি বিশেষ কাজ না থাকে আমার বাড়িতে গিয়েই একটু বসবেন। আপনি যখন প্রতিবেশী হলেন তখন আলাপ পরিচয় হওয়া চাইতো নাকি? বিনয়কৃষ্ণবাবু এবার প্রমাদ গুনলেন। আবার আলাপ পরিচয়? ভয়ে কাঁপতে কাঁপতে বিনয়কৃষ্ণবাবু একবার পুলিশ বলে চেঁচাবার চেষ্টা করে যে পথে এসেছিলেন সেই পথে পড়ি কি মরি করে ফিরে চললেন। কিশোর অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে ভাবল, ব্যাপারটা কিরকম হলো? ওনার কি শরীর খারাপ হলো? দেখি তো। এই ভেবে কিশোর তাঁর পিছু দিল।
ওদিকে বিনয় কৃষ্ণবাবু ততক্ষণে নিজের বাড়ির বন্ধ দরজায় ধাক্কা দিতে দিতে চেঁচাচ্ছিলেন। দারোয়ান, কে আছিস? তাড়াতাড়ি দরজা খোল। আরে কোথায় থাকিস তোরা? খুলবি তো। এই যে শুনছেন, আরে আরে এই যে। উফ, আপনার কি হয়েছে বলুন তো? শরীর খারাপ মনে হচ্ছে কি? বিনয় কৃষ্ণবাবু ঘাড় বেঁকিয়ে দেখলেন ডাকাতটা একেবারে তাঁর পিঠের কাছে দাঁড়িয়ে আছে। তিনি নিশ্চয়ই একটা সাংঘাতিক কিছু করে ফেলতেন, কিন্তু ঠিক সেই সময় নিতান্ত পরিচিত কণ্ঠে কে একজন বলল, আরে কে ওটা? কিশোর না? হ্যাঁ তাই তো। এই বিনয়বাবুর সঙ্গে কবে আলাপ হলো? রাস্তায় তখন গ্যাস বাতি জ্বলে উঠছিল। কিশোর ফিরে দেখল তার কলেজের সিনিয়র প্রফেসর এবং তার এক সময়ের শিক্ষক দীনবন্ধুবাবু মোটা লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। বিনয় কৃষ্ণবাবু এই জনাকীর্ণ শহরের মধ্যে এই প্রথম যেন একটি মাত্র মানুষ দেখতে পেলেন। সাগ্রহে এগিয়ে গিয়ে তার হাত ধরে বললেন, এই যে দীনবন্ধু এসেছো। এসো এসো এসো, তোমাকে দেখে যে কত খুশি হলুম। কি ব্যাপার বলুন তো? আপনাকে বড় বিচলিত দেখছি। এই কিশোর, তুমি কিছু জানো? আগে কিছুই তো বোঝা যাচ্ছে না, বোধহয় ওর শরীরটা খারাপ হয়েছে। ওহো, তাই নাকি? কিন্তু তাহলে এইরকম ভাবে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার প্রয়োজন কি, তাই তো বুঝতে পারছি না। বাড়ির ভেতরে গেলে ক্ষতি কি? বিনয়বাবু একবার এর মুখ একবার ওর মুখ দেখে শেষে বললেন, আচ্ছা দীনবন্ধু, তুমি কি একে কি চেনো? বিলক্ষণ, কিশোরকে চিনবো না? ও হলো গিয়ে আমার ছাত্র, অর্থাৎ এককালে ছাত্র ছিল, এখন কলিগ। আপনার নতুন পাড়াতে আমার একটি ছাত্র থাকে বলেছিলাম না আপনাকে? আহা, মনে নেই? আরে ওর কথাই তো সেদিন আপনাকে বলছিলুম। ভেবেছিলুম আমি আজ আলাপ পুড়িয়ে দেব, তা আলাপ তো হয়েই গেছে দেখছি। আলাপ? হ্যাঁ, কিন্তু অনুপম যে বলল। এরই মধ্যে বাড়ির ভৃত্য দরজা খুলে দিয়েছিল এবং সুহাসিনী বাবার হাঁক ডাকে ভয় পেয়ে নিচে নেমে এসে দাঁড়িয়েছে। এতক্ষণ সে আধখোলা দরজার মুখে দাঁড়িয়ে ওদের কথাবার্তা শুনছিল। দীনবন্ধু তাকে দেখতে পেয়ে বললেন, এই যে সুহাস মা, তোমার বাবার কি হলো বলো দেখি? রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন করছেন কেন? আপনারা ভিতরে আসুন। ফুটপাতে দাঁড়িয়ে অমন করলে রাস্তার লোকে পাগল মনে করবে যে। হ্যাঁ, আমিও তো সেই কথাই বলছি তখন থেকে। ওই সবাই মিলে আমাকে তো বুঝিয়ে দিল এই অনুপমটা একটা আস্ত ইয়ে। আমি তো গোড়া থেকেই বলছিলাম। বলতে বলতে বিনয় কৃষ্ণবাবু ও দীনবন্ধুবাবু বাড়ির ভেতরে প্রবেশ করলেন। কিশোরও একবার একটু ইতস্তত করে তাদের অনুসরণ করল। সুহাসিনীকে দেখে কিশোরের মনে পড়ল এই মেয়েটিকে সেদিনও সে দেখেছিল বটে, কিন্তু ভালো করে লক্ষ্য করেনি। বাকি দুজনের সঙ্গে তাকেও সে ভেতরে যেতে বলল কিনা তা ঠিক বুঝতে না পারলেও কিশোর দীনবন্ধুকেই অনুসরণ করে বাড়ির মধ্যে প্রবেশ করল। বিনয়বাবুর অদ্ভুত ব্যবহারের আড়ালে যে একটা মজার রহস্য লুকিয়ে আছে এবং সে নিজেও যে সেই রহস্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত, তা এই মেয়েটির উচ্ছ্বসিত দমকা হাসি শুনেই সে টের পেয়েছিল। তাছাড়া এই সহসা হাসির মধ্যে এমন একটি আশ্চর্য মাদকতা ছিল যে কিছুক্ষণের জন্য অন্তত সে হাসি কিশোরকে আবিষ্ট করে ফেলেছিল। তাই একরকম যন্ত্রচালিতের মতোই সে সকলের পিছু পিছু বারান্দা পার হয়ে ড্রয়িং রুমে গিয়ে উপস্থিত হলো। সকলে বসলে দীনবন্ধু বললেন, কিছু তো একটা হয়েছে বুঝতে পারছি, কিন্তু আমি ধরতে পারছি না। সুহাস মা, তুমি বলো তো ব্যাপারখানা কি? বাবাকে জিজ্ঞাসা করুন না। আমরা আসলে ভারী ভুল করে ফেলেছি দীনবন্ধু। সেদিন রাতে উনি হঠাৎ, কিশোরবাবু, আমাদের অপরাধ আপনাকে মাফ করতে হবে। ভারী অন্যায় হয়ে গেছে। আমারই বোকামি, আমার তো বোঝা উচিত ছিল। কিন্তু এই সবাই মিলে, বিশেষ করে অনুপম এমন করতে লাগলো যে আমারও সন্দেহ হলো
না, এরা তো দেখছে খোলসা করে কিছুই বলবে না। কিশোর, তুমি বলো তো হে, এবার একটু শুনি। আমি তো কিছুই জানি না। উনি কোত্থেকে জানবেন? আচ্ছা আচ্ছা, আমি বলছি শুনুন। সেদিন আমাদের বাড়িতে রাত প্রায় 12টা হবে, তখন উনি এসে বললেন। কিশোরকে একবার আর চোখে দেখে নিয়ে সুহাসিনী সকৌতুকে ব্যাপারটা আগা গোড়া সবটা বলল। গল্প শুনে দীনবন্ধুবাবু খুব হাসতে লাগলেন। কিশোরও সে হাসিতে যোগ দিল। তারপর নিজেকে একটু সামলে নিয়ে দীনবন্ধুবাবু কিশোরের উপর একবার চোখ বুলিয়ে বললেন, তা গুন্ডার মতোই বটে চেহারাখানা। রাত বিরেতে হঠাৎ এমন চেহারা দেখলে ভয় পাওয়াটা বিচিত্র নয়। আরে, আমি যে সেদিন সাইটিকের জন্য আসতেই পারলাম না, নইলে এসব কোনো ফ্যাসাদি হতো না। আচ্ছা, সত্যি আপনারা সবাই আমাকে গুন্ডা ভেবেছিলেন? হ্যাঁ। আপনিও? হ্যাঁ, আমিও। হ্যাঁ, আমার কপালই খারাপ দেখছি। অপরিচিত লোকে আমাকে দেখা মাত্রই যদি গুন্ডা মনে করেন, তাহলে আমার চেহারায় নিশ্চয়ই মারাত্মক কোনো দোষ আছে, বুঝলেন? কিশোর, দেখছো তো, বলবান হবারও অসুবিধা আছে। এই কথা আগে জানলে বোধহয় ফুটবল হকি খেলে জিমন্যাস্টিক করে সময়ের অপব্যবহার করতে না। আগে না, সে আর বলতে, কখনোই করতুম না। কিন্তু এখন তো আর শোধরাবারও উপায় নেই। চিরজীবন এই ভয়াবহ শরীরটাকে বহন করে বেড়াতেই হবে। কেন, কিশোরবাবুর তো বেশ ভালো চেহারা, পুরুষোচিত চেহারা। বাঙালির ছেলের এইরকম শরীরই তো হওয়া চাই। ওই কাঠির মতো লিকলিকে চেহারা আমার মোটেই ভালো লাগে না। যারা জীবন যুদ্ধ শুরু করতে যাচ্ছে, যুদ্ধের উপযোগী স্বাস্থ্য না হলে তাদের চলবে কেন? যেমন লম্বা তেমনি চওড়া হওয়া চাই। সে তো ঠিক কথা। কিন্তু আমাদের দেশের বাপ মায়েদের ছেলেকে বিদ্বান করে তোলবার আগ্রহ এত বেশি যে তার স্বাস্থ্যের দিকে তারা নজর দেবার সময়ই পান না। তুমি যথার্থ বলেছ দীনবন্ধু। দেখো, শরীর ভালো রকম পুষ্ট না হলে মস্তিষ্ক কিছুতেই পুষ্টি লাভ করতে পারে না। আর এ শরীর থেকেই তো মস্তিষ্ক তার সারবস্তু আহরণ করবে। সেই শরীরই যদি পঙ্গু হয়ে রইল, তাহলে মস্তিষ্ক সার পাবে কোত্থেকে? এই কথাটা আমি বরাবর প্রচার করে এসেছি। যখন কাজে ছিলুম তখন তো সর্বদাই বলতুম যে শরীর এবং বুদ্ধি দুয়েরই সমান পুষ্টি হওয়া চাই, নইলে পরিপূর্ণ আস্ত মানুষটি তৈরি হয় না। আপনি যে ঠিক কথায় প্রচার করছেন তার উদাহরণ আপনার সামনেই হাজির রয়েছে। এই ছেলেটির বাইরেটা যেমন নিরেট এবং প্রচুর পরিমাণে দৃষ্টিগোচর, ভিতরটিও তেমনি সবল এবং সুগঠিত। ক্রমশই পরিচয় পাবেন অবশ্য। আমার যা পরিচয় প্রথম দিনই ওরা পেয়েছেন, তার বেশি পরিচয়ের বাসনা বোধহয় ওদের আর নেই। না 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 না, সে কি কথা! ভুল তো আমাদেরই হয়েছিল, সেজন্যে আমরাই তো অপরাধী হয়ে আছি। এখন তো সত্যিকারের পরিচয় হয়ে গেল। এখন মাঝে মাঝে এলে আমি বড় খুশি হব। আর আপনি? আপনি কি বলেন? আমিও তাই বলি। এরপর এই কথা সে কথায় আরো কিছুক্ষণ কাটানোর পর সকলে উঠে পড়লেন। বাড়ি ফিরে এসে কিশোর সামনে বিমলাকে দেখে বলল, বৌদিদি, খুব সাবধান, আমি একজন গুন্ডা। সে কি? গুন্ডা হলে আবার কবে থেকে? সম্প্রতি হয়েছি। তোমার কাছে টাকা কড়ি যা আছে শিগগির বার করো, নইলে বিপদ ঘটবে। তা বার করছি, কিন্তু মাসের বাকি কটা দিন আমার চলবে কি করে তা বলে দাও না। তোমার কাছে আমার গুন্ডা হওয়া চলল না। গুন্ডার সঙ্গে বুঝে অমনি করে কথা বলে কেউ? তা কি করব, গুন্ডার সঙ্গে প্রথম পরিচয়, ক্রমশ শিখে নিতে হবে তো। আজ ভারী মজা হয়েছে। ওপরে চলো বলছি। ওপরে গিয়ে কিশোরের কাছে পুরো কাহিনী শুনে সে রেগে গিয়ে বলল, যা নয় তাই, না হয় খালি গায়ে খালি পায়েই ছিলে, তাই বলে কি সত্যি চোর ডাকাতের মতো চেহারা তোমার? এই আবার কেমন লোক ওরা? চোখে কি দেখতে পায় না? বুড়োর না হয় ছানি পড়বার বয়স হয়েছে, কিন্তু ওই যে মেয়েটার কথা বললে, সেও কি চোখের মাথা খেয়েছে নাকি? চোখ আছে, চোখ তো আছেই,
বেশ বড় বড় চোখ, তবে না, ঠাট্টা নয়, সত্যি বলো তো, ওরা কিরকম লোক? উদোমাদা নয় তো? আচ্ছা, মেয়েটার বয়স কত হবে বলো দেখি? তা 17-18 হবে। বিয়ে হয়েছে? বোধ হয় না, কপালে তো সিঁদুর দেখলাম না। অত বড় আইবুড়ো মেয়ে তোমার সামনে বেরোলো? হ্যাঁ ঠাকুরপো, হিন্দু তো? কি জানি ভাই, ঠিক বুঝতে পারলুম না। তবে যেরকম ড্রয়িং রুম সাজাবার ঘটা, ব্রাহ্ম হওয়াও বিচিত্র নয়। এটাই ঠিক বলেছ, বেম্মই হবে। বেম্মরা শুনেছি কেউ কেউ ওই রকমই হয়, সাদা কথা বুঝতে পারে না, চোখ খুলে দেখতে পায় না, আরো কত কি। তোমার দাদা তামাশা করে বলতেন। হঠাৎ তীর্থনাথের কথা বিমলার মুখ দিয়ে বের হয়ে পড়াতে তাদের সে আলোচনা যেন হ্যাঁচকা দিয়ে দাঁড়িয়ে পড়ল। যদিও কিশোর মনে মনে জানত যে সারা দিন রাতের 24 ঘন্টার মধ্যে অন্তত 20 ঘন্টা সব কাজকর্মের আড়ালে স্বামীর চিন্তা বিমলার মনকে আচ্ছন্ন করে রাখে। তবু কলকাতায় এসে অবধি সে ইঙ্গিতেও কখনো স্বামীর প্রসঙ্গ উত্থাপন করেনি। স্বামীর কথা যে সে আলোচনা করতেও চায় না, একান্ত নিজস্ব করেই রাখতে চায়, তা কিশোর বুঝেছিল। তাই সেও কখনো তীর্থনাথের কথা তোলেনি। কিন্তু আজ যখন বিমলারই মুখ দিয়ে তার কথা হঠাৎ বের হয়ে পড়ল, তখন কিশোর যেন বিস্ময়ে ব্যথায় চমকে উঠল। বিমলা ম্লান মুখে জানলার কাছে গিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। কিশোর বিষণ্ণভাবে কিছুক্ষণ বসে থেকে শেষে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে বলল, ভাত দেবে চলো বৌদি, খিদে পাচ্ছে। সে রাতে তাদের মধ্যে আর কোনো কথা হলো না। শুনলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা বিষের ধোঁয়ার প্রথম পর্ব। গল্প পাঠে শেখর, কিশোর অগ্নি, সুহাসিনী বর্ণিশা ভট্টাচার্য, বিমলা দেবশ্রী মুখার্জি, অনুপম সায়ন্তন ঘোষ, করবী অধ্যায় সাহা। অন্যান্য চরিত্রে সোমক রায়, আকাশ পাত্র, জৈত্রী ব্যানার্জি, সঞ্জয় দত্ত, স্নেহাত্রী শেখর দাস এবং ইন্দ্রাণী। নাট্যরূপ ও পরিচালনায় শাওলি মজুমদার, নাট্যরূপ সহায়তায় বর্ষা, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত সব্যসাচী মুখার্জি, প্রচার অলঙ্করণ সৌম্যদীপ গুঁই, প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেইনমেন্ট, সমগ্র পরিকল্পনায় ইন্দ্রাণী। মির্চি গল্প গোল্ড ওয়াইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। দ্বিতীয় পর্বে শুনুন। তুই যেমন বোকা তেমনি বেহায়া। নিজের মুখে মেয়ের বাপের কাছে বিয়ের কথা তুলতে তোর লজ্জা হলো না? আমি বাইরের লোক, আমার সামনে কথা বলতে ওর অসুবিধে হচ্ছিল। আমি বরং যে বিন্ধিবে লোভিবে সে কৃষ্ণা গুণবতী। এ হতে পারে না বাবা, তুমি তাকে বলে দিও, এ অসম্ভব। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।